আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাস্ট সেগমেন্ট ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের। আপনারা দেখছেন জাজের ছবি, জাজের স্পিচটা আরো কিছুটা বাকি আছে, সেটাও আমরা এই সেগমেন্টে প্লে করব এবং এই মেয়েটার বিভিন্ন কথাগুলো সে কি বলছে পুলিশের কাছে, কমিউনিটি মেম্বারদের কাছ থেকে মানে কাছে কি বলছে, কিভাবে সে পুরো কমিউনিটির মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করেছিল এই মিথ্যা অপবাদগুলো দিয়ে। কারণ সেখানে পাবলিক এত ক্ষেপে গিয়েছিল এশিয়ান গ্রুমিং গ্যাংয়ের এগেইনস্টে, যেখানে পাকিস্তানি বাংলাদেশি লোকদের কথা উল্লেখ করা হয়েছে। আপনার এখানে আপনার এই ঘটনাটা এত মিথ্যা কথা সে বলছে, এগুলো প্রত্যেকটা এভিডেন্স দিয়ে পুলিশ প্রমাণ করেছে যে এগুলো সত্য হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু সে বলছে কি, আই এম ডেভাস্টেটেড at the trouble that has been caused in Bara. এই যে বারাতে প্রেস্টনে এই যে একটা বিশাল এই একটা ক্রিয়েট হয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে পাবলিকের মধ্যে, এটার জন্য আমি খুবই বিধ্বস্ত। If I knew what consequences would have come from that status, I never would have posted it. সে বলছে যদি আমি জানতাম ফেসবুকে ওই পোস্টটা দেওয়ার পরে এত বড় একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে কমিউনিটির মধ্যে, এত বড় একটা উত্তেজনা সৃষ্টি হবে, বিশাল একটা মানে সমস্যার সৃষ্টি হবে কমিউনিটির ভিতরে, এরকম মানে মানুষ যে এরকম উত্তেজিত হয়ে যাবে আর একটা কমিউনিটির এগেইনস্টে, সেটা আমি জানতাম না। যদি আমি জানতাম তাহলে আমি ওই পোস্টটা দিতাম না। আমি যদি এটা হবে এটা যদি জানতাম, that status I never would have posted it, আমি এটা করতাম না। এবং তারে যে ডিফেন্ড করছিল যে কিংস কাউন্সিল বলি আমরা এখন, আগে কুইন্স কাউন্সিল কিউসি বলতাম, এখন আমরা যেহেতু কিংস কাউন্সিল ক্যাসি বলি। এবং সেখানে বলছে কি, সে said her client maintained the allegations were true, কারণ সে তার মানে ক্লায়েন্ট বুঝতেছিল কি, হ্যাঁ কিছু কিছু সে মানে বলছে কিন্তু অ্যালিগেশন গুলো সত্য, তার লয়ার সেটা কোর্টের কাছে বলছে। হার ক্লায়েন্ট মেইনটেইন, সে মেইনটেইন করেছিল যে তার অ্যালিগেশন গুলো সত্য, অনেকগুলো সে স্বীকার করেছে সে মিথ্যা এগুলো। এবং she added, other than her personal vulnerabilities and her age, there doesn't appear to be any motivation at all. এবং তার পার্সোনাল কতগুলো দুর্বলতা ছিল, তার এজের প্রবলেম ছিল, এছাড়া তার কোনো ধরনের মোটিভেশন ছিল না, এই ধরনের কথাগুলো বলছে। কিন্তু সে বললে কি হবে, জুরি তাকে বিলিভ করে নাই, কারণ তার কথাগুলো প্রত্যেকটা প্রায় অনেকগুলো মিথ্যা এটা কোর্টের কাছে প্রমাণিত হয়ে গেছে, যার জন্য তাকে একটা লম্বা সাজা দিয়েছিল আপনার প্রেস্টন ক্রাউন কোর্টের জাজ। আমি ওইটা কেসটা যতটুকু পারি সংক্ষেপে বলছি, কিন্তু আর একটু বাকি সময়ের মধ্যে আমি যেটা বলবো সেটা হলো একটা ডিফারেন্ট টপিকের উপর বলবো। এর আগে আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ জাজের স্পিচটা বাকি অংশটুকু প্লে করেন এখন। Was 2020 and is still taking antidepressant medication. He lost any sense of self-confidence. He says he can no longer work. He has a child now, and social services received scores of anonymous phone calls saying he is a rapist and not safe to be with his child. He recently moved house and a neighbour called him a rapist, saying they didn't want him living there. The culpability in relation to counts 5, 6 and 7 could hardly be higher. The allegations made were of the utmost severity. They were made over a protracted period. There was considerable sophistication in the creation of false evidence to support them. The harm in relation to these counts is extremely high. Mr. Ramzan was arrested on the 7th of July 2019 in the public street in the community where he lives, and then held in custody for 36 hours.
2 weeks after his arrest, he was in such despair that he tried to kill himself in front of his family in a most graphic and upsetting way. He sustained injury in that attempt, which has left scars. Though he was informed the next month that there will be no further action by the police, that was, as he puts it in his statement, only the start of the worst period of his life. He then describes being targeted by sections of the Barrow community. He's been unable to sleep and to this day fears for his safety. The windows of his vehicles have been smashed and their tyres damaged. He and his family have had to endure abuse. The windows of his rental property have been put in and then, once repaired, immediately put in again. He's received countless death threats over social media. He's felt anxious going out for the last 3 years. His family, including his children, have been affected. For a period, they had to move out of the family home. He describes the trauma of being cross-examined in court during the trial. His businesses were ruined. He describes going from a successful businessman to someone who has virtually nothing. Also in consideration of harm is the young man who happened to meet the defendant in Preston on the 18th of July 2019 on the way back from Leeds. When he was told that he'd been accused of raping the defendant, he suffered serious consequences. He tells me in his statement that he was studying for professional exams and doing well at work. As a result of this allegation, he was unable to continue his studies and hasn't worked since. He tells me he suffered a serious crisis in his mental health. He attempted to kill himself. Though the tone of his statement suggests that this false allegation was not the only cause of these problems, it is his belief that they significantly contributed to them. He remained anxious about going out and meeting people. He doesn't trust people. He found the trial itself very stressful. Since then, he has started to feel better. I turn to the statements of those who were wrongly identified as being the victims of exploitation. Their names may not be reported. They all refer to the surprise of being approached by the police about matters of which they knew nothing. One then refers to particular problems she had, as she was pregnant at the time she was spoken to, and particular problems which followed. Another speaks of her feelings at having been, as she puts it, exploited by this defendant. Another speaks of the disruption of being required to give evidence at court at a particularly inconvenient time in her life. I now turn to the question of community impact. Under Section 63 of the Sentencing Act 2020, I must consider the harm which the defendant intended and that which might foreseeably have been caused. I've seen statements in relation to this topic and viewed a compilation of footage taken at the time. According to the statement of Superintendent Pearman, the period following the Facebook post on the 20th of May 2020 was turbulent in Barrow. He says that Barrow had not seen such a public display of anger for 30 years. There were public demonstrations targeting the local paper, the local Asian community, and the police. This was in the height of the first lockdown, and Superintendent Pearman tells me in his statement that there was a sense of heightened tension for about 4 months. The comments attracted by the defendant's post named local businesses who feared they'd be subject to attack. One restaurant had its windows smashed. Police resources were diverted to dealing with the threat. Death threats were made against local restaurant owners. Marches were organised to protest about a suspected police cover-up. The fire service installed smoke alarms at vulnerable premises. Local journalists were the subject of credible threats. One left her home and moved out of the area. Racist anti-police graffiti was sprayed on a wall in Barrow. Threats were made on social media against the police. A demonstration convoy of cars drove from Barrow to Ulverston and back again on the 25th of May. The police were under pressure from those who believed they were complicit in a cover-up on the one hand, and those who felt unsafe at the hands of apparent vigilantes on the other. Individual police officers on patrol seeking to support the community in COVID
was subject to insults. Social services were also the subject of unwarranted insults and criticism. The local newspaper was subject to boycotts and ultimately, I'm told, collapsed for financial reasons, though there's no evidence before me upon which I could conclude that this was a direct result of the boycott. By mid-June, there were ongoing protests. These appear to have been in response to a person from outside Barrow who was active in the demonstrations having been arrested. The issue then appeared to be more his arrest. Nonetheless, there were serious consequences. An Indian restaurant's windows were smashed. There were further protests and further allegations of a police cover-up. In the meantime, there were credible threats to police officers. Attempts were made to find their home addresses. Online threats were made that they will be found and they will be harmed. I'm told that this state of arrest continued until the August of 2019. Local people felt motivated to donate their money to a fund which was set up to support this defendant. This fund quickly reached £22,000. What effect, if any, should this have on the sentence of the defendant? During the course of this trial, I've heard many days of evidence from this defendant and have read hundreds of her social media communications. It is not the Crown's case that when she blamed Asian and Pakistan, what effect, if any, should this have on the sentence of the defendant? During the course of this trial, I've heard many days of evidence from this defendant and have read hundreds of her social media communications. It is not the Crown's case that when she blamed Asian and Pakistani men for her abuse, she was racially motivated. I agree with that position and will sentence on the basis that tried to take his life. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। আপনার এই কেসটার শেষ পর্যন্ত অনেকগুলো কথা বলছে, একের পর এক কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এই কমিউনিটির মধ্যে, সে কিভাবে উত্তেজনা সৃষ্টি করেছিল এবং সে কিভাবে কোনো ধরনের রিমোর্স দেখায় নাই, এই সব কথাগুলো জাজ বলছে। আমি এখন সংক্ষিপ্ত একটা কমিউনিটির মেম্বারদের কাছ থেকে আমার একটা প্রশ্ন আসছে জাস্ট রিসেন্টলি, এটা মানে গতকালকে আমার কাছে আসছে। একজন বলছে কি যে এটা কিরকম হইলো, হঠাৎ করে পুলিশ আমার ঘরে এসে হাজির হইলো, আমরা তো এগুলো কোনো কিছু প্রস্তুত ছিলাম না, কোনো জানা নাই শোনা নাই, হঠাৎ করে পুলিশ এভাবে হামলা দিল এবং ঢুকে সব তছনছ করলো, সবগুলো দেখা শুরু করলো। আসছে এটা আমি কি আছে, পুলিশের পাওয়ার কি আছে সেটা আমি বলবো। এতে এখন আপনি কোনো কমপ্লেইন করতে পারবেন না, কারণ পুলিশের পাওয়ার আছে সার্চ করার জন্য টু ইউর হোম। আপনার এটা তাদের রাইট, এটা তাদের আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে তাদের এটা কাজ, তারা এটা করতে পারে, এতে আপনি রাগ করলে হবে না। সুতরাং দ্য পুলিশ ক্যান এন্টার এন্ড সার্চ ইউর প্রেমিসেস, তারা ঢুকতে পারে আপনার ঘরে এবং সার্চ করতে পারে আপনার ঘরে ফর ভেরিয়াস রিজনস, ফর অনেকগুলো কারণে। এতে আপনি রাগান্বিত হতে পারবেন না। আপনার এইটা আপনাকে ওয়ার্নিং দিল না কেন, কি এটা আগে বলে নাই কেন, এগুলো বললে হবে না, কারণ তারা রাইট আছে সার্চ করার জন্য তাদের যখন এই দরকার পড়ে। They can search with your consent in writing, with a warrant or without a warrant. আপনার কনসেন্ট নিয়ে করতে পারে, অথবা একটা ওয়ারেন্ট নিয়ে আসতে পারে, অথবা একটা ওয়ারেন্ট ছাড়াও তারা আপনার সার্চ করতে পারে। এগুলো হইলো পুলিশের কাজ, পুলিশের পাওয়ার, এটা মনে রাখতে হবে। The police can only enter premises without a warrant in limited circumstances. একটা ওয়ারেন্ট ছাড়া কিন্তু ঢুকতে পারবে একজনের ঘরে একটা লিমিটেড সার্কামস্ট্যান্সের মধ্যে। কতগুলো সীমিত ব্যাপার স্যাপার আছে, সীমিত সার্কামস্ট্যান্স আছে। ওই সার্কামস্ট্যান্স গুলো যদি থাকে তাহলে উইদাউট ওয়ারেন্ট পুলিশ আপনার ঘরে এসে সার্চ করতে পারবে, এন্টার করতে পারবে। In order to deal with a breach of the peace, enforce an arrest warrant.
কোনো যদি তারা মনে করে কি একটা শান্তির উপরে একটা হুমকি, শান্তি একটা ভঙ্গ হচ্ছে, ব্রিচ অফ পিস হচ্ছে, তখন তারা সাথে সাথে ওইখানে প্রেমিসিসে ঢুকতে পারবে এবং এনফোর্স এন্ড অ্যারেস্ট ওয়ারেন্ট, কাউকে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তাকে ধরার জন্য তারা ওখানে ঢুকতে পারবে। অ্যারেস্ট এ পারসন ইন কানেকশন উইথ সার্টেন অফেন্সেস, আপনার কেউ যদি একটা অফেন্সের সাথে কানেকশন থাকে, ওই ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য তারা প্রেমিসিসে ঢুকতে পারবে উইদাউট ওয়ারেন্ট। রিক্যাপচার সামওয়ান হু হ্যাজ এসকেপড ফ্রম কাস্টডি, একজনকে ধরার জন্য, যে পুলিশের কাস্টডি থেকে পালাইয়া গেছে তাকে ধরার জন্য। মানে অনেকগুলো কারণ আছে, তারা ওয়ারেন্ট ছাড়া ঢুকতে পারে এবং সার্চ করতে পারে এবং অ্যারেস্ট করতে পারে। ওকে, or to save life, damage to property, কোন একটা যদি লাইফ সেভিং এর ম্যাটার হয় এবং কোন প্রপার্টির উপর একটা ড্যামেজ হচ্ছে সেটাকে সেভ করতে হবে, তখন তারা আপনার এন্টার করতে পারে উইদাউট ওয়ারেন্ট। So the police can only enter premises without a warrant in limited circumstances in order to deal with a breach of peace. তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে কি enforce an arrest warrant, arrest a person connection with certain offenses, এই কারণগুলো হলে ঢুকতে পারবে। recapture someone who has escaped from custody or to save life, damage to property, এই সমস্ত কারণগুলো যদি হয় তখন তারা আপনার প্রেমিসিসে এন্টার করতে পারবে উইদাউট ওয়ারেন্ট। সুতরাং এটা আপনি বেশি একটা অবাক হওয়ার কোনো আর আপনার কারণ থাকতে পারবে না, এটা তাদের রাইট আছে। হ্যাঁ, অনেকে লাইক করে না, কিন্তু তারা ল এনফোর্সমেন্ট এজেন্সি, তারা তাদের পাওয়ার আছে এগুলো করার জন্য। If the police arrest you, they can search any premises, আপনাকে যদি অ্যারেস্ট করে তারা যে কোনো প্রেমিসেস তারা সার্চ করতে পারবে। where you were immediately before the arrest, যেখানে আপনি ছিলেন, অ্যারেস্টের ইমিডিয়েটলি বিফোর যেখানে আপনি ছিলেন, সেখানে তারা পুলিশ গিয়ে ওই প্রেমিসেসটা সার্চ করতে পারবে, বাট অনলি ফর এভিডেন্স রিলেটিং টু দ্যাট অফেন্স, শুধু ওই অফেন্সের জন্য রিলেটেড যতগুলো এভিডেন্স থাকবে সেগুলো গ্যাদার করার জন্য, or some connected offense, অথবা ওই অফেন্সের সাথে একটা কানেক্টেড আরেকটা অফেন্স আছে, ওর জন্য তারা অ্যারেস্ট করতে পারে এবং প্রেমিসের মধ্যে ঢুকে সার্চ করতে পারে। বাট দে মাস্ট হ্যাভ রিজনেবল গ্রাউন্ডস ফর বিলিভিং এভিডেন্স ইজ দেয়ার, কিন্তু তাদের একটা রিজনেবল, পুলিশের একটা গ্রাউন্ড থাকতে হবে, যে যুক্তিসঙ্গত একটা তাদের একটা এই মানে গ্রাউন্ড, কারণ থাকতে হবে যে বিলিভ করার জন্য যে ওখানে আপনার এভিডেন্স আছে, এটা তাদের একটা যুক্তিসঙ্গত কারণ আছে। In all other circumstances they must have a warrant, অন্যান্য ক্ষেত্রে তাকে ওয়ারেন্ট থাকতে হবে। When conducting the search they must identify themselves and explain why they want to search, আপনাকে বলতে হবে কেন তারা সার্চ করছে সেটাও বলতে হবে। এগুলো হলো মানে সচরাচর নিয়ম, মানে প্রতিদিনের ঘটনা। পুলিশ এগুলো অ্যারেস্ট করতে পারে, সার্চ করতে পারে, আপনার প্রেমিসেস এন্টার করতে পারে। The police can seize goods of connected to an offense, any goods আপনার যে connected to the offense or illegally obtained, কোন ম্যাটেরিয়াল যদি থাকে illegally obtained ম্যাটেরিয়াল, এগুলো সিজ করতে পারে। They must provide a list of seized items and return them if when possible, একটা লিস্ট আপনাকে দিবে এবং সেই লিস্টটা পরে আপনাকে দিতে হবে যে কি কি তারা নিয়েছে এবং জিনিসগুলো দরকার হলে তারা যখন সময় আসে ওগুলো ফেরত দিতে হবে। দর্শক, আজ আমার সময় শেষ হয়ে গেছে, আজকের প্রোগ্রামটা আর এখানে 9:30 থেকে 11টা পর্যন্ত আজকের প্রোগ্রামের রিপিট দেখবেন, এন্ড টিভিতে আবার এটা পুনঃপ্রচার করা হবে, ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম আজকেরটা।
তাছাড়া এনটিভি ইউরোপের ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে লগ ইন করলে আপনারা সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে আজকের প্রোগ্রামের লিংক পাবেন। ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, ফেসবুক সব জায়গায় যাচ্ছে। এবং তাছাড়া আপনারা সার্চ করেন, তখনও আপনারা আজকের প্রোগ্রামের লিংক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আজকে এখানেই শেষ করছি। শুভকামনা থাকলো সবার জন্য। আসসালামু আলাইকুম।